নেমে এসো। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। একটু ফ্রেশ বাতাস গায়ে লাগাও। সত্যি ফ্রেশ বাতাস দরকার, এমন পরিবেশ দরকার যেখানে সে কোনো চিন্তা দুশ্চিন্তা ছাড়া শ্বাস নিতে পারবে, যেখানে তার হারানোর ভয় থাকবে না। সেও তো চায় প্রিয় মানুষগুলোর সাথে ভালো থাকতে, কিন্তু পরিস্থিতি তার সাথে এমন করে কেন? নমি গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতেই দেখলো আজলান আদনানকে নিজের কোলে জাপটে ধরে এক হাত দিয়ে আগলে রেখেছে। আদনান আজলানের কাঁধে হাত রেখে বড় বড় চোখ করে চারপাশ দেখছে। আজলান হেসে ওকে কিছু বলছে, আদনানও খিলখিল করে হাসছে। আজলান পিছনে ফিরে ওকে হাত দিয়ে ইশারা করলো ওই দিকে যেতে। দোকানের এক কোণে তুলনামূলক একটু নিরিবিলি জায়গায় ওরা বসলো। আজলান 2 প্লেট স্পেশাল ফুচকার অর্ডার দিয়ে নমির মুখোমুখি বসলো। আমি জানি নমি, তোমার এই হুট করে চলে আসাটার পেছনে অনেক দ্বিধার অস্বস্তি কাজ করছে। তুমি হয়তো ভাবছো সব কিছু বড্ড তাড়াহুড়ো করে হয়ে গেল, কিন্তু বিশ্বাস করো, আদনানের মুখের দিকে তাকিয়ে আর তোমাকে ওই পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে রাখার সাহস আমার ছিল না। যা হয়েছে তাতে আমাদের কারো হাত ছিল না, কিন্তু এখন তো আমরা একসাথে থাকার চেষ্টা করতেই পারি। নমি মাথা নিচু করে বসে রইল। আজলান যা বুঝতে চাইছে তা নমিও জানে। দোষ তো আজলানের একার ছিল না, পরিস্থিতিটা এমন ছিল যে ওদের আলাদা হতে হয়েছিল। আজলানও তো সেই 3টে বছর কম কষ্ট পায়নি। তা ওর এই উসখুস চাহনি আর আদনানের প্রতি নিখাদ মায়াই বলে দিচ্ছে। সে নিচু গলায় বলল, আমি আপনাকে দোষ দিচ্ছি না আজলান। আমি শুধু ভাবছি হুট করে সব কিছু আগের মতো গুছিয়ে নেওয়াটা কতটা সহজ হবে। আমাদের মাঝে যে সময়টা হারিয়ে গেছে সেটা তো আর ফিরবে না। সহজ না হোক, সহজ করার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তো হবেই। হুম। হারিয়ে যাওয়া সময়টা আমরা ফিরিয়ে আনতে পারবো না নমি, কিন্তু সামনের সময়টা তো আমরা চেষ্টা করলে নিজেদের মতো করে কাটাতে পারবো। আমরা দুজনেই পরিস্থিতির শিকার ছিলাম, কিন্তু এখন আর সেই পরিস্থিতি আমাদের উপর নিয়ন্ত্রণ চালাতে পারবে না। তুমি শুধু একটু ভরসা রাখো। নমি মাথা নাড়ল। ফুচকা এসে গেল। আদনান এর মধ্যেই একটা ফুচকা দিয়ে হাত বাড়াতেই আদনান হেসে উঠে ওটাকে ভেঙে আদনানের মুখে ছোট্ট একটা টুকরো তুলে দিল। ঝাল কিন্তু, খেয়ে কান্নাকাটি করতে পারবি না। আদনান খেতে খেতেই বাবার দিকে তাকালো। কি বলতে চাইছে এই লোক? আমাকে খেতে দিবে না? দেখি কেমনে না দিয়ে খায়। আদনানের চাহনি দেখে হেসে ফেললো আজলান। কিরে, এমন বাঁকা চাউনি দিচ্ছিস কেন? বাপের উপর রাগ? আজলান আদনানের গোলগাল গাল দুটো আলতো করে টিপে দিয়ে আবার হেসে উঠল। এবার নমি পাশ থেকে উত্তর করল। বাঘ বলেছেন তাই বাঁকা চাউনি দিচ্ছে, সিম্পল। এহেন জবাবে আজলান ভ্রু কুঁচকে বলল, বাঘের ছানা বলেছি, বাঘ নয়। বাঘের ছানা নিশ্চয়ই হাতি হবে না? আজলান নমির এই চটজলদি জবাব শুনে থমকে গেল। পরক্ষণে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, বাহ, যুক্তিতে তো দেখছি এখনো আগের মতোই অপরাজেয় আছো। এক চিলতেও ধার কমেনি। ধার কমবে কেন? পরিস্থিতিতে পড়ে মানুষ অনেক কিছু হারায়, কিন্তু নিজের স্বভাব তো আর বদলে ফেলা যায় না। বরং প্রয়োজনে ধার বাড়িয়ে ফেলে। কথাটা বলতে বলতে নমির চোখ দুটো ক্ষণিকের জন্য আজলানের চোখের উপর স্থির হলো। আজলান চাইল না পরিবেশটা আবার সিরিয়াস হোক। সে মজা করে বলল, তাহলে বাঘের বাচ্চার মাও নিশ্চয়ই বাঘিনী। কথা ঘুরিয়ে ওর দিকে টেনে নিচ্ছে আজলান। ওই দিকে তাকিয়ে দেখল মুখে দুষ্ট হাসি ঝুলছে। নমি ফুসকার বাটি টেনে নিয়ে বলল, আপনার এই কথার মারপ্যাচ চটপট বন্ধ করুন তো। আদনানকে ফুচকা খাওয়াচ্ছেন, খাওয়ান। এটা নিয়ে আবার আমার দিকে টেনে আনার কোনো মানে হয় না। আজলান শব্দ করে হেসে উঠল। নমি এই লজ্জা মিশ্রিত রাগ আর অস্বস্তিটুকু দেখে ওর ভীষণ ভালো লাগলো। শুনলি আব্বু, তোর মা কিন্তু যুক্তিতে হেরে গেলেই রেগে যায়। তুই বড় হয়ে অন্তত বাপের মতো ঠান্ডা মাথায় কথা বলা শিখিস। আদনান তখন মুখের ভেতরের টুকরোটা গিলে ফেলে বড় বড় চোখ করে বাবার দিকে তাকালো। মা শব্দটা ও খুব ভালো বোঝে। ও আজলানের কোল থেকে ঘাড় ঘুরিয়ে নমির দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে আবছা স্বরে ডাকলো, মা। নমি হেসে বলল। হুম বাবা। টেনে বলা সুর শুনে খিলখিল করে হেসে উঠল আদনান। আদনান জ্বলে উঠে বলল, মায়ের নাম ধরতেই মা করে উঠিস কেন? হ্যাঁ, বাবা বলতে পারিস না? আজলানের এমন হুট করে জ্বলে ওঠা আর আদনানের সাথে করা এই কৃত্রিম রেষারেষি দেখে নমি এবার নিজেই হাসি চেপে রাখতে পারল না। একটু পর আশেপাশে তাকিয়ে নমি বলল, এবার বোধহয় আমাদের ফেরা উচিত। আদনান উঠে দাঁড়িয়ে নমির কোলে আদনানকে দিয়ে বলল, হুম,
তোমরা বসো, আমি বিলটা দিয়ে এক্ষুনি আসছি। আদনান চলে যেতেই নমি নিজের ভাবনায় ডুব দিল। এতগুলো বছর পর সেই চিরচেনা ঘর সংসার ভাবতেই শিউরে উঠল সে। পারবে সব আগের মতো মানিয়ে নিতে? আজলান যখন মিল মিটিয়ে ফিরে এলো তখন নমি আদনানকে কোলে নিয়ে চুপচাপ রাস্তার ওপাশের ব্যস্ততার দিকে তাকিয়েছিল। ওর বিষণ্ণ চোখ আর মুখে সূক্ষ্ম ভাবান্তর দেখে আজলান ঠিকই বুঝল মেয়েটা আবার কোনো পুরনো গোলকধাঁধায় হারিয়ে গেছে। সে এসে আদনানের নরম তুলতুলে গালে নিজের তর্জনী দিয়ে আলতো টোকা দিয়ে মৃদু স্বরে বলল, কি ব্যাপার, মা বেটা মিলে কি আমার নামে কোনো চক্রান্ত করছো? চলো এবার উঠা যাক। আদনান গালে হাত ডলে মুখ ফুলিয়ে বলল, মালে মা। আদনানের কাণ্ড দেখে আজলানের চোখ তো চড়ক গাছ। সে নিজের বুকে হাত দিয়ে চরম বিস্ময় নিয়ে বলল, কি, আমি তোকে মারলাম কখন? একটু আদর করে গলাটা টিপিয়ে দিয়েছি বলে তুই মায়ের কাছে আমার নামে এই মিথ্যা অপবাদ দিচ্ছিস? এখনই এত বড় চালবাজ? আদনান যেন বাবার উপর খুব চটেছে বেয়াদব। বলেও নমির বুকে মুখ লুকিয়ে ফেলল। নমি আদনানের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ায় ছেলে আদনানের দিকে তাকালো। ওর চোখে আর ঠোঁটে তখন দুষ্টুমির হাসি। সে আদনানকে শুনিয়ে শুনিয়ে আদনানকে বলল, কি সাহস আমার ছেলেকে মারে! আদনান একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত দিল। মুখে কৃত্রিম আফসোস আর হায়ের গ্লানি ফুটিয়ে বলল, বুঝতে পারছি, প্রথম দিনেই কোর্ট কাচারি বসিয়ে আমাকে আসামি বানিয়ে দেয়া হলো। দুই মা বেটায় মিলে এই সংসারে আমার উপর যে কি জুলুম চালাবে তা এখন থেকেই টের পাচ্ছি। চলেন এবার বাসায় যেতে হবে। ওরা গাড়ির দিকে চলে গেল। এতগুলো বছর পর আবার সেই চিরচেনা ঘর সংসার, আজলানের চেনা পরিধি, সবকিছু ভাবতেই ওর বুকের ভেতরটা এখনো একটু দুরু দুরু কাঁপছে ঠিকই। কিন্তু আজলানের এই সহজ করে নেয়ার চেষ্টায় ওকে এক নতুন শক্তি দিচ্ছে। পরিস্থিতি ওদের আলাদা করেছিল ঠিকই, কিন্তু আজ সেই পরিস্থিতিকে বুড়ো আঙুল দেখিয়ে ওরা আবার এক হওয়ার দিকে এগিয়ে চলেছে। খুব বেশিক্ষণ লাগলো না, তারা আজলানদের বাসায় হাজির হয়ে গেল। আজলানের মা তাদের অপেক্ষাতেই ছিল। নমিকে দেখতেই তিনি ছুটে এলেন। নমি আর আদনানকে ফিরে আসতে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আজলান ওদের থামতে বলে বলল, আম্মু, কাঁদা বন্ধ করো, দেখছো না তোমার নাতি ঘুমাচ্ছে? নয়না বেগম নমিকে ছেড়ে আদনানের দিকে তাকালো। ওনার এবার মনে হচ্ছে বাড়িটা পরিপূর্ণ হয়েছে। এতদিনে এই একলা নিস্তব্ধ বাড়িতে কোলাহল ফিরবে। নমি ভেতরে গেল। পরিবেশ পুরনো হলেও অনুভূতিগুলো যেন নতুন। সেই প্রথম দিনের মতো, যেই দিন প্রথমবার আদনানের হাত ধরে এই পরিবারে প্রবেশ করেছিল, এইবারও যেন ঠিক তাই। নমে, তুমি আদনানকে নিয়ে রুমে আসো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও। হ্যাঁ, সেটাই ভালো। যাও নওমি। নমি সায় জানিয়ে আদনানের পিছু পিছু গেল। ওদের একসাথে যেতে দেখে নয়না বেগম মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, তুমি আমার কথা শুনেছ। আমার ছেলেটার জীবন সুখের পথ দেখাচ্ছ। আমার দোয়া কবুল হচ্ছে। এইবার আর কোনো চিন্তা নেই আমার। ওরা যেন একসাথে ভালো থাকে। নমি আদনানের রুমে ঢুকতেই মনে হলো পুরনো অতীতে ফিরে গেল সে। সব কিছু যেন আগের মতোই আছে, শুধু ঘরের এক কোণে একটা কাঠের সুন্দর ছোট দোলনা রাখা, যা দেখলেই বোঝা যায় আদনানের কথা মাথায় রেখেই ওটা আনা হয়েছে। আজলান খুব সাবধানে নমির কোল থেকে ঘুমন্ত আদনানকে নিজের চওড়া দুহাতে তুলে নিল। তারপর বিছানায় নরম চাদরে আলতো করে শুইয়ে দিয়ে ওর গায়ের ওপর পাতলা একটা কম্বল টেনে দিল। ওর চুলে বিলি কেটে দিয়ে নমিকে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি পাশের রুমের ওয়াশরুমটা ব্যবহার করছি। নমি মৃদু মাথা নাড়ল শুধু। আদনান রুম থেকে বেরিয়ে যেতেই নমি একবার চারপাশে চোখ বুলালো। এই চেনা মানুষটাকে ভুলে থাকার কত শত ব্যর্থ চেষ্টা করেছে, কিন্তু আজ যখন সে সত্যি এখানে ফিরে এসেছে তখন ওর মনে হচ্ছে এই ঘরের প্রতিটা ধূলিকণাও যেন ওর চেনা। সে ধীর পায়ে আলমারির কাছে গিয়ে দাঁড়ালো। পাল্লাটা খুলতেই ও চমকে উঠল। নমির পুরনো ব্যবহৃত অনেক থ্রি পিস ও শাড়ি এখনও আছে এখানে। সে ছুঁয়ে ছুঁয়ে দেখল সেসব, তারপর ব্যাগ খুলে নিজের জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আজলান একটু পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে রুমে ঢুকলো। ওড়না দিয়ে চুল মুছতে থাকা নমিকে দেখে ও দরজার কাছেই থমকে দাঁড়ালো। সে এক দৃষ্টিতে নমির দিকে তাকিয়ে রইল। নমি আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো আলতো করে মুছছিল। আয়নার প্রতিবিম্বে সে খেয়াল করলো আজলান দরজার কাছে এসে থমকে দাঁড়িয়েছে। ওর পরনে এখন একটা ট্রাউজার আর ধূসর রঙের টি শার্ট। মাথা থেকে চুইয়ে পড়া পানির দু একটা ফোঁটা ওর কলার বর্ণে এসে পড়েছে। আয়নার ভেতরে দেখেই দুজনে চোখাচোখি হতেই নমি চট করে চোখ সরিয়ে নিল।
বুকের ভিতরে এক অদ্ভুত অস্বস্তি আর স্পন্দন টের পেল সে। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে চুলমুছা থামিয়ে ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। আজলান অবশ্য নিজের দৃষ্টি সরালো না। সে ধীর পায়ে ঘরের ভেতরে এগিয়ে এলো। আলমারির একটা পাল্লা খুলে বলল, এখানে আরও একটা এক্সট্রা তোয়ালে ছিল। নমি চুপ রইল। আজলান তোয়ালে বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বলল, চুলগুলো ভালো করে শুকিয়ে নাও নওমি, নয়তো আবার ঠান্ডা লেগে যাবে। তোমার তো আবার একটুকুতেই সাইনাসের সমস্যা বাড়ে। নমি অবাক হলো বটে, এত কিছু মনে রেখেছে। নমি ভেবেছিল সময়ের সাথে সাথে হয়তো অনেক কিছুই আবছা হয়ে গেছে, কিন্তু আজলানের এই সহজভাবে মনে রাখাটা ওকে ভীষণভাবে অবাক করলো। নমি নিজের বিস্ময়টুকু আড়াল করার জন্য চট করে ফ্যানের রেগুলেটরটা 1 পয়েন্ট বাড়িয়ে দিয়ে বলল, ফ্যানের বাতাসেই শুকিয়ে যাবে। আজলান নিজের চুল মুছে তোয়াল বারান্দায় মেলে দিয়ে এসে খাটের এক কর্নারে গিয়ে বসল। বিছানায় আদনান এক হাত ছড়িয়ে এক পা বাঁকিয়ে মুখটা একটু হা করে বেশ আরাম করে ঘুমাচ্ছে। আজলান আলতো করে ছেলের কপালে হাত রেখে ওর এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, এভাবে কে ঘুমায়? তবে ঘুমানোর স্টাইলটা ভীষণ আদুরে। পরক্ষণেই আবার বলল, হুম, কে ঘুমায় বললে হয় না। তারপর নমির দিকে তাকিয়ে বলল, জানেন ম্যাডাম, আপনার এই ছেলের ঘুমের স্টাইলটা কিন্তু হুবহু আমার মতো। আমিও নাকি ছোটবেলায় এভাবেই এক পা উপরে তুলে হা করে ঘুমাতাম। আম্মু প্রায়ই এই নিয়ে খ্যাপাতো আমাকে। রক্ত বলে কথা, ফাঁকি দেবে কোথায়? নমি হাসলো ওর কথা শুনে। আজলান যথাসম্ভব ওকে আগের মতো করতে চাইছে এটা বুঝতে পারছে, তাই সে চিন্তা করলো এইবার আর কিছু নিয়ে চিন্তা করবে না সে। নিজের জন্য বাঁচবে সে। যা হবে দেখা যাবে। এই দেখা যাবে তা যে এত দ্রুত ফলে যাবে তা বোধহয় বুঝতে পারেননি নমি। আজলান উঠে দাঁড়িয়ে বলল, খেতে আসো, আম্মু অপেক্ষা করছে বোধহয়। আদনান উঠলে ওকে তখন খাইয়ে দেওয়া যাবে। আসছি। আজলান রুম থেকে বেরোতেই নমি চুলগুলো বেঁধে ওনা মাথায় দিয়ে আদনানের দুই পাশে দুটো বালিশ রেখে রুম থেকে বেরোনোর প্রস্তুতি নিল। বের হওয়ার জন্য পা বাড়াতেই তার ফোন বেজে উঠল। নমি বিড়বিড় করে বলল, এই অসময়ে কে কল দিল? তুই নাকি? ফোন নিয়ে আননোন নাম্বার দেখে সে না বুঝেই কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কোনো সালামের উত্তর এলো না। তার বদলে ভেসে এলো এক কর্কশ কণ্ঠস্বর। কোনো ভূমিকা ছাড়াই ওপাশের মানুষটা হিসি হিসিয়ে খ্যাপা স্বরে বলে উঠল, তোকে না মানা করেছিলাম আজলানের সঙ্গে সম্পর্ক না রাখতে? ছেলের জীবনে মায়া নেই তোর, বড্ড স্বার্থপর তো তুই। নমি থমকে গেল। যেটা থেকে পালাতে চায় সেটাই তার কাছে এসে হানা দেয় কেন? নমি শক্ত কণ্ঠে বলল, কে আপনি? কেন বারবার কল দিচ্ছেন আমায়? আমি কে সেটা তোর জানা দরকার নেই। তুই কালকেই তোর ছেলেকে নিয়ে বেরিয়ে যাবি ওই সংসার থেকে। কোথা থেকে যে তুই আহিলের চোখে পড়েছিলি? কেন পড়েছিলি? হ্যাঁ, পড়েছিস তো পড়েছিস, এই ছেলেটাকে নিয়ে পড়তে হলো তোর। ছেলেটা কি আসলেই আহিলের নাকি? নমি রেগে কটমট করে বলল। মুখ সামলে কথা বলবেন। আমার ছেলেকে নিয়ে বাজে কথা বলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ওপাশ থেকে হাসির আওয়াজ শোনা গেল। আগে ছেলেকে বাঁচা, তারপর আহিলের কাছে গিয়ে তো তেজ বেড়ে গিয়েছে দেখছি। নমিকে কিছু বলতে না দিয়েই কল কেটে দিল। নমি দোটানায় পড়ে গেল। কি করবে কিছু যেন মাথায় আসছে না। এর মধ্যে বাইরে থেকে আহিলের গলার স্বর শোনা গেল। নওমি, আসছো না কেন? খাবে না? নমি বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বেরিয়ে গেল। ডাইনিং রুমে ওরই জন্য অপেক্ষা করছিল আহিল আর নয়না বেগম। আয় বস, খেয়ে নে। আদনান উঠলে তো আবার ওকে খাওয়াতে গিয়ে তুই খেতে পারবি না। নমি কিছুক্ষণ আগের ঘটনা মাথা থেকে ঝেড়ে ফেলে চেয়ার টেনে বসতে বসতে হেসে বলল, না মা, আদনান খাওয়া নিয়ে ডিস্টার্ব করে না। নয়না বেগম নওমির পাতে গরম ভাত বেড়ে দিতে দিতে স্নেহের সুরে বললেন, তা তো করবেই না। আমার নাতিটা যেমন আদরে তেমন শান্ত হয়েছে, কিন্তু তোর তো নিজের শরীরের দিকেও তো একটু তাকাতে হবে। কেমন শুকিয়ে গেছিস? পাশ থেকে আহিল বলল, দেখতে হবে তো। আমার ছেলে একদম আমার মতোই হয়েছে, একদম ডিস্টার্ব করে না। নয়না বেগম আর চোখে তাকিয়ে ব্যঙ্গ করে বললেন, হ্যাঁ বাবা, তুই তো একদম শান্ত ছিলি, তাই তো এলাকার সবাই তোর নামে নালি শান্ত, তাই না? সকালে খাবার খাওয়াতে দুপুর, আর দুপুরের খাবার খাওয়াতে রাত হতো। আহিলের মুখ চুপসে গেল। সে না হয় একটু আধটু দুষ্টুমি করত, তাই বলে বউয়ের সামনে এইভাবে
পেস্টিস পাঞ্চার করে দিবে, সে ভোতা মুখে বলল। ওটা তো অনেক আগের কথা, বাদ দাও না। কেন বাবা, তুমি যে কত ভালো ছিলে সেটা বলবো না? জানিস নমি, এই ছেলে যে কত কি করতো, এক সময় তো রাজনীতিতেও অবধি চলে গিয়েছিল। নওমি অবাক হয়ে আহিলের দিকে তাকালো। এই ছেলে রাজনীতিও করত? আহিল বোকা বোকা হাসি দিল। নয়না বেগম থামলেন না। ও যে কত মারপিট করেছে, আর এই নিয়ে আমার কাছে শুধু নালিশই আসতো। নমি এসব শুনে একটু হেসে দিল। ওর হাসি দেখে আহিলও আড়ালে হাসলো, কিন্তু কৃত্রিম রাগ দেখিয়ে বলল, আম্মু, পুরনো কাসুন্দি ঘাটা বন্ধ করবে প্লিজ। তাও আবার কার সামনে বলছো? একে তো যুক্তিতে ওকে কেউ হারাতে পারে না, তার উপর তুমি যদি এখন আমার এসব উইক পয়েন্ট ওর হাতে তুলে দাও, তবে তো আমার এই সংসারে টিকে থাকাই দায় হয়ে যাবে। নওমি আহিলের থমথমে কিন্তু আদুরে ফেসটার দিকে তাকিয়ে হালকা রসিকতার সুরে বলল, থাক আম্মা, আর বলবেন না, এমনিতেই ওনার ইগোতে লেগেছে। পরে দেখা যাবে ইগো বাঁচাতে আবার আমাদের সাথেই রাজনীতি করবে। নওমি আর নয়না বেগম দুজনেই হেসে ফেলল। আহিল নওমির এই চটজলদি জবাব শুনে ভাতের লোকমা মুখে তুলতে তুলতে মনে মনে বলল, বাহ ম্যাডাম, ফর্মে ফিরতে তো বেশি সময় নিলেন না। নয়না বেগম উঠে রান্নাঘরে গেলে আহিল খাবার শেষ করে উঠে দাঁড়ালো। একবার রান্নাঘরের দিকে তাকিয়ে নওমির পাশ দিয়ে যেতে যেতে নিচু স্বরে বলল, ইগোর জন্য নয়, আমার পরিবারের স্ত্রী সন্তানের ওপর যদি কোনো আঁচ আসে, তাদের আগলে রাখতে আমি আবার মারপিট বা রাজনীতি করতে পারি। বলে রুমে চলে গেল। ও যাওয়ার পানে তাকিয়ে রইল নওমি। কথাটা মনে দোলা দিল। নয়না বেগম আসতেই নওমি চোখ সরিয়ে নিজের খাবার শেষ করলো। খাওয়া শেষে রুমে এসে দেখল আদনানকে এক হাতে জড়িয়ে ধরে শুয়ে আদনানের দিকে চেয়ে আছে আহিল। নওমির পায়ের শব্দ শুনে আহিল পেছনে ফিরে তাকিয়ে নওমিকে দরজায় দাঁড়ানো দেখল। আহিল নিচু স্বরে বলল, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসে শুয়ে পড়ো, রাত কম হয়নি। হুম। নমি বিছানার অপর পাশে এসে দেখল বাপ বেটা এক পাশে শুয়ে ওর জন্য অন্য পাশে জায়গা করে রেখেছে। মাঝে আদনান। এতগুলো সময় কেটে গেছে, আবার আহিলের সাথে এক ঘরে ঘুমোতে হবে ভাবলেই অন্যরকম অনুভূতি হচ্ছে। কিন্তু আদনানের নিষ্প্রভ ঘুমন্ত মুখটার দিকে তাকাতেই তার ভেতরের সব জড়তা কেমন যেন নিমিষেই কেটে গেল। এই তো তার পৃথিবী, তার অস্তিত্ব। সে আদনানের মাথায় হাত বুলিয়ে তারপর বিছানায় উঠে আদনানের ওপাশে গা এলিয়ে দিল। আদনানের জন্য ভালো হবে ভাবতেই সে আহিলের কাছেই থাকতে চায়, কিন্তু ফোনের কথাগুলো মনে পড়লে দ্বিধায় ভুগতে হচ্ছে তার। কিছুক্ষণের মধ্যে আহিলও গভীর ঘুমে তলিয়ে গেল। শুধু ঘুমোতে পারল না নওমি, এই দিক ওই দিক করেও ঘুম নামল না চোখে। মাথার ভেতরে চিন্তা ঘুরপাক খাচ্ছে। মাঝরাতে ও এপাশ ফিরে আহিলের দিকে তাকা, মানুষটার নিষ্পাপ মায়াবী চেহারা নিয়ে ঘুমাচ্ছে। নওমির খুব ইচ্ছে হলো এই মুহূর্তে ওই অচেনা নাম্বারের হুমকিটার কথা আহিলকে এক্ষুনি ডেকে তুলে বলে দিতে, কিন্তু পারল না। হতাশার শ্বাস ছেড়ে সে চোখ সরিয়ে নিল, উল্টো ঘুরে শুয়ে পড়ল। চোখ খিচে বন্ধ করে দোয়া দুরুদ পড়ে ঘুমানোর চেষ্টা করলো। খুব একটা সফল না হলেও বিফলও হলো না। অনেকটা সময় কেটে যাওয়ার পর তার চোখে ঘুম ধরা দিল। সকালে গায়ের উপর ভারী কিছু টের পেয়ে পিটপিট করে চোখ খুলল নওমি। চোখ খুলতেই দেখল আদনান ওর পেটের উপর বসে ওর দিকে গোল গোল চোখ করে চেয়ে আছে। ওকে উঠতে দেখে বলল, মা উত্তো চকাল। নওমি হাসলো ওকে দেখে। পরক্ষণে আশেপাশে নতুন পরিবেশ দেখে প্রথমে ধারণা করতে পারল না কোথায় আছে। খানিকক্ষণ বাদে বুঝতে পেরে পাশে তাকালো, কিন্তু আহিলও নেই। বালিশের পাশে হাত রেখে খুঁজে মোবাইল নিয়ে সময় দেখল। চোখ কোঠর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। 9:30 বাজে। এত সময় পেরিয়ে গেল। আদনানকে পেটের উপর থেকে বিছানায় নামিয়ে দিয়ে সে ধরফরিয়ে উঠে বসল। আশপাশ তাকিয়ে দেখল রুমে কেউ নেই। বিড়বিড় করে বলল, কত দেরি হয়ে গেছে, আল্লাহ, আমার স্কুলে যেতে হবে তো। যে মেয়ে 7টায় উঠে তার 9:30টায় কী করে ঘুম ভাঙল চিন্তা করছে। খট করে শব্দ হলে নমি সামনে তাকালো। আহিল ওয়াশরুম থেকে বেরিয়েছে মাত্র। ওকে দেখে হেসে বলল, গুড মর্নিং। ডেকে দিয়েছে তোমায়? আমি বারণ করেছিলাম তোমায় ডাকতে। নমি অবাক হয়ে বলল, কেন, কত দেরি হয়ে গেল? আহিল আলমারির ভেতরে কাপড় খুঁজতে খুঁজতে জবাব দিল, অত দেরি কোথায়, মাত্র 9:30। মাত্র? হুম। আমার স্কুল আছে, আর আপনি একজন ডক্টর হয়ে লেটে ঘুম থেকে ওঠাকে সাপোর্ট করছেন? আহিল বিছানার সামনে এসে দাঁড়ালো, শান্ত কণ্ঠে বলল, একদম না ম্যাডাম, তোমার কালকে সারা রাত ঘুম হয়নি আমি জানি।
হয়তো পরিবেশ চেঞ্জ, তাই আজ দেরিতে ওঠা কোনো ভুল দেখছি না। নমি একটু আমতা আমতা করে বলল। তা নয়, আসলে নমির মুখের কথা কেড়ে নিয়ে আহিল বলল। মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, তাই তো? মুখ ফুটে না বললেও আমি জানি নওমি, চিন্তার তো কিছু নেই, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর স্কুলের জন্য চিন্তা করতে হবে না। তুমি আজকে ছুটি নাও, এরপর চাকরি করবে কিনা ওটা পরে ভেবে দেখো। এখন যাও, ঝটপট ফ্রেশ হয়ে নাও। আহিল ততক্ষণে শার্ট পরে রেডি হয়ে গিয়েছে। আদনানের দিকে হাত বাড়িয়ে আদুরে গলায় বলল,